আপনি স্যার সেক্ষেত্রে কি মনে করেন যে এবার কি তিস্তা চুক্তি হতে পারে এরকম? আমি তো মনে করি এবার না হলেও অন্তত তিস্তা চুক্তির ফাইনাল স্টেজে ইয়েগুলো ওয়ার্কআউট করবে খলিল, এবং আমি আশা করব যে আগামী মাসে সত্যি সত্যি তারেক জিয়া যেন চীন সফরে যায়। যদিও বলা হচ্ছে চীন আর ভারত দুই জায়গা, ঠিক আছে ভারতের কথা বলুক, ভারতও যদি তারেক জিয়া দিতে তাই যাবে না কেন? ভারতের সাথে আমাদের সুসম্পর্ক আমরা গড়তে চাই, আমরা অবশ্যই ইমপ্রুভ, কিন্তু ভারতের সাথে যদি তিস্তা নিয়ে নেগোশিয়েট করতে হয়, আমার কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাদের নেগোসিয়েশন চীনের সাথে নিয়ে, না চীনের সাথে তো সম্পর্ক তিস্তা চুক্তি আগে সই করে তারপর আমরা ভারতের সাথে যদি নেগোশিয়েট করি ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ। কারণ আমাদের জানতে হবে ভারত কিন্তু আমাদেরকে ব্ল্যাকমেইল করবেই, তারা শর্ত জুড়ে দিবে। প্রথমত তিস্তার পানি ওরা আমাদের দেবে না, মানে এই যখন তিস্তা চুক্তি করার ইয়ে ঠিক হয়ে 2011 সালে যখন মনমোহন সিং আসছিলেন, এখন তো 15 বছর চলে গেছে, ঠেলাঠেলি হয়েছে যে ওরা দিচ্ছে না, রাজ্য দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। এখন 15 বছর পরে তিস্তার ফ্লো আরো কমে গেছে। ভারত এটা দেখাচ্ছে যে গজল ডোবায় নাকি পানি যথেষ্ট হচ্ছে না, ভারত আরো তিস্তার পানি আরো ড্র করবে, এবং সেইখানে আপনার এই যে উত্তরবঙ্গ তাদের শুকিয়ে গেছে একেবারে, হ্যাঁ গঙ্গার পানিও ওইভাবে ইয়ে করবে। এবং ভারত যদি আমাদের সাথে নেগোশিয়েট করে, তারা পূর্ব শর্ত জুড়ে দেবে যে চীনের সাথে কোনো চুক্তি করতে পারবে না, পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এখানে পুরা উত্তরবঙ্গের এই অঞ্চলে কোনো বিদেশি শক্তির উপস্থিতি থাকবে। তার মানে ভারত সব কিছু করবে যাতে এই রংপুর অঞ্চলটা কোনো সময় যদি সামরিক নিয়ন্ত্রণে তারা নিতে চায়, সেখানে যেন কোনো পথের কাটা না থাকে। কাজেই তিস্তা, ভারতের সাথে তিস্তা আলোচনা মানেই হবে ভারত তার ডিফেন্স রিকোয়ারমেন্ট, জিও স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট উত্তরবঙ্গে ফুলফিল করার জন্য তিস্তা চুক্তিকে ব্যবহার করবে। এবং আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে আপনার এই জার্মানি বা এই যে আমাদের অ্যানি মশাই বলেন, না জেনে কথা বলে অনেক কিছু, আমি ওকে চিনি কারণ আমার ছাত্র সমপ্রায় বলতে গেলে, সে আরও অন্যান্য কোনো দায়িত্ব নিতে পারত, হ্যাঁ যুব মন্ত্রণালয় নিতে পারত, কিন্তু পানি সম্পদ এটা আমাদের ওই যে বুয়েটের কোনো যে ভালো প্রফেসর রয়েছে সেই রকম কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। কেননা তারাই বুঝবে যে টাকার উপরে যে জিও স্ট্র্যাটেজিক স্বার্থ রয়েছে চীনের সাথে আমাদের এই তিস্তা চুক্তি, তারপরে এই যে দক্ষিণবঙ্গে ফেনী অঞ্চলে ভারতের যে উত্থান, সেটাও আমাদের একটা বড় মাথা ব্যথা এই বিজেপির সময়ে। সুতরাং বাংলাদেশ ভারত সম্পর্ক অবশ্যই উন্নত হবে, কিন্তু অন আওয়ার টার্মস। আমি মনে করি তারেক জিয়া যদি যায় আগামী মাসে, যে ফাইনালি তিস্তা চুক্তি সই করে, কারণ এটা তো হেড অফ দ্য গভর্নমেন্ট পর্যায়েই হতে হবে। সেটা কি আপনি যে কথা বলছিলেন সেই শর্ত মেনে কি আমাদেরকে এই চুক্তি করতে হবে কি? না, আমি আশা করব আমাদের কূটনীতিকরা যথেষ্ট সচেতন। আমাদের কূটনীতি হয়তো বাইরে থেকে এইভাবে অত ইয়েকে বলে না, কিন্তু আমি তো জানি যে আমাদের খলিলুর রহমান সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে, চীন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে একটা আলাদা চুক্তি করার ফলে খলিলুর রহমানকে চীন প্রায় পার্সোনা নট গ্রাটা অবস্থায় ফেলে দিয়েছিল, কিন্তু তারপর তো সব ঠিক হয়েছে। আবার তো খলিল চীনের যে এখন চীনের সাথে এমন একটা সম্পর্ক আমি আশা করব ফাউন্ডেশন তৈরি করে আসবে যাতে অ্যাবসলিউটলি তারেক জিয়া আমেরিকাকে আমাদের কনফ্রন্ট করতে হবে দরকার হলে, যেভাবে পাকিস্তান করে। এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করাটাও এখন ভারতের যে গোয়েন্দা বাহিনী বাংলাদেশে সামরিক ক্ষেত্রে যে প্রভাব রাখছে, যেমন আমাদের ইন্টেলিজেন্স মেশিনারিগুলোতে তারা যেভাবে ক্ষতি করছে, শোনা যায় যে একটা নিউজ বের হয়েছিল যে এয়ারফোর্সে নাকি একটা গন্ডগোল পাকিয়ে দিচ্ছিল ভারতীয় ইন্টেলিজেন্স, এবং যেখানে তারেক জিয়ার জীবনের হুমকি ছিল, এবং পাকিস্তানের আইএসআই কিন্তু ওয়ার্ন করেছে। এটা কতখানি সত্যি জানি না, কিন্তু আমরা মানে শুনেছি গুঞ্জন, কিন্তু এটা কিন্তু সরকারি পর্যায়ে ডিনাই করে নাই। এটা ইম্পর্টেন্ট। পাকিস্তানের সাথে চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা হুমকিগুলো কাউন্টার করা, চীনের কাছ থেকে বিমান ক্রয় করা, আমাদের বিমান বাহিনী প্রধান আমার মনে হয় তিনি এমফেসাইজ করা উচিত যে বাস্তবতায় এখনকার যুগে দীর্ঘমেয়াদী আপনার মিত্রতার পথ থেকে সরে আমরা বলি নিরাপত্তা ক্ষেত্রে কোলিশন কালচার, কোলিশন
স্বল্প সময়ের জন্য বা বাস্তব হুমকির প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট সামরিক মিত্রতায় যাওয়া, এটা হচ্ছে আধুনিক স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের প্রবণতা, যেখানে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন এই যে ইরান সাথে যুদ্ধের পরে তারা নতুন করে চিন্তা করবে যে আমেরিকার অ্যালায়েন্সে থাকবে কি না। কাতার বলেন, সৌদি আরব বলেন, তারা নতুন চিন্তা করছে, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করার পথে তারা যাচ্ছে। এটা সামরিক বাস্তবতা, হ্যাঁ, কোলিশন কালচার। আমাদেরও এক্স্যাক্টলি এখন এমন একটা সময় আসছে যে আমাদের সামরিক বাহিনীকে, প্রধানদেরকে কোনো রাগঢাক রেখে লজ্জা পাওয়া বা ভীতিকর মানসিকতা থাকা উচিত না যে আমরা কোলিশন, একটা নিরাপত্তা সহযোগিতা চীন ও পাকিস্তানের সাথে আমাদের অপরিহার্য। কেননা আমরা যদি আমাদের বিমান বাহিনীকে ডেভেলপ না করি, আমাদের কিন্তু পাইলটসরা পাকিস্তান এয়ারফোর্সের ব্যাকবোন ছিল। আপনি জানেন যে অনেক এম আলম ছিল, তারপর আরও অনেকে ছিল বাঙালি পাইলটসদের যে অর্জন। তারপর আমাদের সেনাবাহিনীর ভালো জেনারেল ওসমানী ছিল, যিনি 65-এর যুদ্ধে পাকিস্তানের ডিএমও, ডিরেক্টর মিলিটারি অপারেশনসের রোল প্লে করছে। মানে পুরা মিলিটারি প্ল্যানিং 65 যুদ্ধে একটা বাঙালির হাতে ছিল। এগুলো কিন্তু আমরা অনেক সময় স্বীকার করি না। জিয়াউর রহমান প্লেইড এ মেজর রোল 1965-এ লাহোরে খেমকারান সেক্টরে। বেঙ্গল রেজিমেন্ট লাহোরকে লিটারেলি বাঁচাইছে, এটা তারা স্বীকার করে। সবচেয়ে বেশি এই যুদ্ধ পদক, ওয়ার মেডেলস পেয়েছে বেঙ্গল রেজিমেন্ট এই 65-এর যুদ্ধের পরে। এবং সত্যিকার অর্থে পাকিস্তান সেনা সামরিক বাহিনী স্বীকার করে নেয় যে বেঙ্গল রেজিমেন্ট হচ্ছে একটা অত্যন্ত দুর্ধর্ষ ভারতের বিপক্ষের শক্তি। কাজেই আমাদের ইনফ্যান্ট্রি পাওয়ার, আমাদের এয়ার পাওয়ার, দুটাকেই যদি আমরা সেই সম্মান না দিই, সেই চূড়ান্ত আপনার অস্ত্রের যে গুণগত উৎকর্ষতার সাথে পরিচিত না করি, আমরা দেখতে চাই যে চীনের বিমান যেন আমরা ক্রয় করি। পাকিস্তানে ট্রেনিংয়ে যাচ্ছে আমাদের বিমান বাহিনীর পাইলটরা, 1 বছর যারা ট্রেনিং করে আসছে, তারা এত ভালো করছে যে পাকিস্তান এখন ইন্টারেস্টেড যে বাঙালি পাইলটদেরকে তারা আরও বেশি পরিচিত। সাইবার ওয়ারফেয়ার, এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যুদ্ধের যে আপনি সমস্ত কম্পিউটার একেবারে করে দিতে পারেন। হ্যাঁ, সেই সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে হলে পাকিস্তান আর চীনের সহযোগিতা অপরিহার্য। কাজেই এই যে কোলিশন কালচারের কথা আমি বললাম না, মিত্রতা, আমাদের সরাসরি বলা উচিত এটা কোনো অফেন্সিভ ডক্ট্রিন না। ভারতে এখন বিজেপি ক্ষমতায় আসার ফলে পশ্চিমবঙ্গে আর আসামে যে বাস্তবতা, দুটা মিলে আমাদের কিন্তু মারাত্মক ভয়াবহ পরিণতির দিকে যেতে পারি। ওই দিকে 90 লক্ষ, এই দিকে 90 লক্ষ। আসামেও কিন্তু প্রায় 90 লক্ষ উদ্বাস্তু রয়েছে, এখানেও 90 লক্ষ। আপনি চিন্তা করেন, ভারত যদি ওই দুই দিক থেকে পুশ করে, মমতা ব্যানার্জি তো এখন আর নাই, কাজেই এই শুভেন্দু এনকারেজ করবে, প্রভোগ করবে। সুতরাং এটাকে ডেটার করতে হলে আমাদেরকে এই যে সামরিক মিত্রতা, এটা আমাদের চিন্তা করতে হবে যে এটা কোনো অফেন্সিভ না। আমাদের দেশে একটা চিন্তা রয়েছে, সংসদের সবাই বলে যে ভাই এইসব চুক্তিতে যায়েন না, সামরিক চুক্তি ভারতের সাথে পারবেন না। এইখানেই ভুল করে। ভারতের সাথে তো আমরা যুদ্ধের জন্য নিরাপত্তা চুক্তি করি না, আমরা শান্তির জন্য করতে চাই, যাতে ভারত ডেটার্ড হয়, ডেটারেন্স, নিবারক। ডেটারেন্সটা কাজ করবে যে ভারত 2 বার চিন্তা করবে, শুভেন্দু চিন্তা করবে, আসামকে বলবে এইসবের যায়ও না, এখন বাংলাদেশের সাথে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী অত্যন্ত উন্নত মানের, তৎপর। আমি ডেভিলস অ্যাডভোকেট হতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলছি যে এই যে ভারতীয় রয়ের যে পেনিট্রেশন ঘটছে, সেটাকে যদি নিউট্রালাইজ করতে হয়, চীন আমাদের সহযোগিতা করবে এবং সেই পথ ক্লিয়ার করবে এই পাকিস্তানের মিসাইল প্রযুক্তি। আমরা পাকিস্তান থেকে ওদের উন্নত মানের মিসাইল ট্রেনিং, আমাদের এখন দেখেন আমলারা যাচ্ছে পাকিস্তানে, 12 জন গিয়েছে, খুবই মেধাবী এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের। তারা 3 সপ্তাহ লাহোর এই সিভিল সার্ভিস একাডেমিতে কাটাবে। আই এম শিওর তারা পাকিস্তানের রণতত্ত্ব, স্ট্র্যাটেজিক কনসেপ্টগুলোর সাথে পরিচিত হয়ে আসবে, আরও বেশি যাবে, ভবিষ্যতে যাবে। কেন? পাকিস্তানের সাথে আমাদের কোনো কালচারাল রাখার, আমরা আমাদের বাঙালিত্ব রাখবো নিজেদের মতো। পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো থাকুক,
আমরা সঙ্গীত চর্চা বলেন, শিল্প সাহিত্য সব আমরা আগের চেয়ে আরও উন্নত করতে চাই বাংলার সাথে, পশ্চিম বাংলার সাথে। বিরোধে আমরা কারোর সঙ্গে যেতে কিন্তু চাই না। আমাদের নিবারক হিসাবে, সামরিক নিবারক হিসাবে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে এটা মিত্রতা, সামরিক মিত্রতা কোনো অফেন্সিভ ইয়ে না, এটা সেলফ ডিফেন্স। জি।